সামনের বছর ফেব্রুয়ারি থেকে লটারির পরিবর্তে মেরিট বেসড সিলেকশন তারা করবে এবং ডিপেন্ড করবে যার বেতন যত বেশি অফার করা হবে বা যে অ্যাপ্লিকেন্টের এক্সপিরিয়েন্স, স্কিল এবং নলেজ যত বেশি তাকে কিন্তু সিলেক্ট করা হবে। যারা নিউ গ্রাজুয়েট, যারা মাত্র ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন বা যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই কাজের, আর যাদেরকে খুব একটা উচ্চ বেতন অফার করা হয় না, তারা কিন্তু বঞ্চিত হতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে স্পাউস হয়তো নির্যাতন করে না, তবু তারা নির্যাতন ব্যাপারে তারা এলিগেশন এনে তারা কিন্তু এই ভাবা যে ভিসাটি আছে বা ভাবা যে আবেদনটি আছে সেই আবেদনটি করে থাকে। ইউএসসিএস চাইলে যে নির্যাতনকারী স্বামী বা স্ত্রী তার সাথে যোগাযোগ করতে পারবে। যোগাযোগ করে ভাবা পিটিশনে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো যাচাই বাছাই করে বা ভেরিফাই করে তারা পিটিশনের মেরিট কেমন আছে সেটা যাচাই করবে। আপনার কাছে শুরু করতে চাই ইমিগ্রেশন আপডেট দিয়ে, তারপরে মূল বিষয়ে আসতে চাই। অ্যাটর্নি হাসান হাবিব। জি, ধন্যবাদ। এই গত এক সপ্তাহের ভিতরেই ইম্পর্টেন্ট আপডেট এসেছে ইমিগ্রেশনে, বিশেষ করে H1B ভিসা। আপনারা জানেন যে যারা স্পেশালিটি অকুপেশন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করেছেন বা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন, তারা কিন্তু H1B ভিসার মাধ্যমে এখানে নন ইমিগ্রেন্ট একটা ভিসায় ওনারা এখানে স্থায়ী হওয়ার একটা সুযোগ থাকে। এই ভিসাটাকে আগে যেটা করা হতো সেটা লটারির মাধ্যমে কিন্তু সিলেক্ট করা হতো। ওপেন লটারি হতো, র্যান্ডমলি এই লটারি থেকে তারা 65,000 বা কোনো কোনো বছর একটু বেশি অ্যাপ্লিকেন্টকে তারা সিলেক্ট করতো। এই গত পরশু দিন ইউএসসিএস তারা বলেছে যে তারা এই লটারিটি আর বহাল রাখবে না। মিনস সামনের বছর ফেব্রুয়ারি থেকে লটারির পরিবর্তে মেরিট বেসড সিলেকশন তারা করবে এবং ডিপেন্ড করবে যার বেতন যত বেশি অফার করা হবে বা যে অ্যাপ্লিকেন্টের এক্সপিরিয়েন্স, স্কিল এবং নলেজ যত বেশি তাকে কিন্তু সিলেক্ট করা হবে। এটাকে বলা হচ্ছে যে মেরিট বেসড প্রসেস ইনস্টেড অফ লটারি বা র্যান্ডম প্রসেস। এইটার কারণে যেটা হবে, যারা নিউ গ্রাজুয়েট, যারা মাত্র ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন বা যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই কাজের, আর যাদেরকে খুব একটা উচ্চ বেতন অফার করা হয় না, তারা কিন্তু বঞ্চিত হতে পারেন। এবং যেসব কোম্পানির বেশি বেতন দেওয়ার মতো রিসোর্স আছে বা যেসব ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স অনেক বেশি বা যারা বেশি স্যালারি পাবেন, তারাই কিন্তু শুধুমাত্র H1Bতে টিকে থাকবেন এবং বাকিরা কিন্তু ঝরে পড়বেন। এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এবং রিসেন্টলি ওয়াশিংটন ডিসি ফেডারেল কোর্টে মামলা হয়। সেই মামলায় কিন্তু আদালত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে রায় দেয়। আরো কিছু মামলা এটা নিয়ে পেন্ডিং আছে, অন্যান্য কোর্টে পেন্ডিং আছে। এগুলোর উপর নির্ভর করবে আসলে রুলটা কি আসলে আলটিমেটলি টিকবে নাকি ওটা টিকবে না। যদি টিকে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু H1B ভিসা পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে, বিশেষ করে যারা রিসেন্ট গ্রাজুয়েট এবং যাদেরকে এমপ্লয়ার খুব বেশি বেতন অফার করবে না, তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আগের মতো র্যান্ডম যে লটারি সিস্টেমটা, সেই লটারি সিস্টেমটা থাকবে না। কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো ব্যতিক্রম, যেমন যদি এমপ্লয়ার যদি নন প্রফিট হয়, কোনো নন প্রফিট অর্গানাইজেশন হয়, সেক্ষেত্রে এই বিধানটি প্রযোজ্য নয়। যদি নন প্রফিট হয় সেক্ষেত্রে তাদের অগ্রাধিকার পাবেন। বা যদি এমপ্লয় যদি কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হয়, যেমন কোনো ইউনিভার্সিটি হয় বা কোনো গবেষণা প্রতিষ্ঠান হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা অগ্রাধিকার পাবেন। তারা এই নিয়মের আন্ডারে, এই নিয়মের আওতায় পড়বেন না। তারা কি তাদের নিজস্ব আইনে তারা নিতে পারবে? কারণ নন প্রফিটদের ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেওয়া হয়, তারা এই কোটার মধ্যে তারা পড়েন না, তারা কোটার বাইরে থাকেন আর কি। আরেকটা আপডেট আমি দিব, সেটা হচ্ছে যে ভাওয়া, আপনারা জানেন যে ইউএস সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্টের স্পাউসরা ভাওয়ার আবেদন করতে পারেন যদি তারা ইউএস সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট স্পাউস, স্বামী অথবা স্ত্রী কর্তৃক যদি শারীরিক বা মানসিকভাবে নির্যাতিত হন, তাহলে তারা ভাওয়া মাধ্যমে তারা কিন্তু গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। কিন্তু ইউএসসিএস সাম্প্রতিক একটা রিপোর্টে, এটা সম্ভবত গতকালকে রিপোর্টটা এসেছে, তারা বলেছে যে এই প্রসেসটাকে ব্যাপকভাবে অ্যাবিউজ করা হচ্ছে বা অনেক ফ্রড করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে স্পাউস হয়তো নির্যাতন করে না, তবু তারা নির্যাতন ব্যাপারে তারা এলিগেশন এনে তারা কিন্তু এই ভাওয়া
ভাবা যে ভিসাটি আছে বা ভাবা যে আবেদনটি আছে সেই আবেদনটি করে থাকে। এইসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লিমিটেশন ছিল ইউএসসিআইএস যে নির্যাতনকারী তার সাথে যোগাযোগ করতে পারতো না বা তার ইন্টারভিউ নিতে পারতো না। তো ইউএসসিএস গত পরশুদিন যে নীতিমালাটি প্রদান করেছে সেই নীতিমালা তারা বলেছে ইউএসসিএস চাইলে যে নির্যাতনকারী স্বামী বা স্ত্রী তার সাথে যোগাযোগ করতে পারবে, যোগাযোগ করে ভাবা পিটিশনে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো যাচাই বাছাই করে বা ভেরিফাই করে তারা পিটিশনের মেরিট কেমন আছে সেটা যাচাই করবে। আর সেক্ষেত্রে যদি মিথ্যা তথ্য দিয়ে ভাবা আবেদন করে, যেমন কাউকে যদি নির্যাতন করা হয়নি সে নির্যাতনের সে আবেদন করে, সেক্ষেত্রে কিন্তু ভাবা পিটিশনটি বাতিল বলে গণ্য হবে বা ভাবা পিটিশনটি অ্যাপ্লিকেবল হবে না। ইভেন কি এই ভাবার মাধ্যমে যারা অলরেডি গ্রিন কার্ড বা সিটিজেনশিপ পেয়েছেন তাদেরও ফাইল রিভিউ করা হবে এবং তারা নির্যাতনকারী স্বামী বা স্ত্রীর সাথে কথা বলে যদি ভেরিফাই করতে পারেন যে তথ্য মিথ্যা, সেক্ষেত্রে তার সিটিজেনশিপ বা পার্মানেন্ট রেসিডেন্সি কিন্তু বাতিল করা হতে পারে। খুবই একটা সিগনিফিকেন্ট চেঞ্জ, কারণ জেনারেলি ইউএসসিআইএস বা ইউএস গভর্নমেন্ট কখনোই যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে অ্যাবিউজার বা যে নির্যাতনকারী, তার সাথে কিন্তু কোনো ধরনের ইনফরমেশন এক্সচেঞ্জ বা তার সাথে কোনো ধরনের যোগাযোগ কিন্তু করা হতো না, বা গোপনীয়তার বিধানটি কিন্তু খুব শক্ত ছিল। এখন কিন্তু ওই গোপনীয়তার বিধানটি আর থাকছে না বা এই ওয়েবারটি আর থাকছে না। সুতরাং অনেক ভাবা পিটিশন যেগুলো আসলে স্ট্রং না, যেগুলো হয়তো বা এভিডেন্স স্ট্রং না, সেগুলো কিন্তু অনেক ডিনায়ালের মুখে কিন্তু পড়তে পারেন। সুতরাং যারা অলরেডি ভাবা পিটিশন করেছেন বা ভাবা পিটিশন করবেন তারা কিন্তু অবশ্যই এখন যথাযথ প্রমাণ সহকারে কিন্তু এই ভাবা ফাইল করতে হবে। এই প্রসেসটাকে অ্যাবিউজ করার আর কোনো সুযোগ কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন দিবে না, তারা খুব শক্তভাবে কিন্তু এটার পিছনে ইনভেস্টিগেশন করবে। ধন্যবাদ। এই হচ্ছে মোটামুটি এই সপ্তাহের ইমিগ্রেশন আপডেট।